হ্যালো স্টুডেন্টস, এখন আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি, দশম শ্রেণীর। এই অধ্যায়ে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত সম্পর্কে জানব। দুটি রাশির অনুপাত নেওয়া তখনই সম্ভব হয় যখন দুটি রাশি সমজাতীয় হয়। অর্থাৎ যদি আমরা a:b লিখি তাহলে a এবং b দুটি সমজাতীয় রাশির অনুপাত নেওয়া সম্ভব। এই দুটি রাশির মধ্যে a কে আমরা পূর্বপদ এবং b কে আমরা উত্তরপদ বলে জানি। এবার আমরা এই অধ্যায় এই অনুপাতকে কিভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় এবং সেখানে আমরা সমানুপাত বা সমানুপাতি কাকে বলে সেই সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। অধ্যায় 5, অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রয়োজনীয় তথ্যসমূহ: সমজাতীয় দুটি রাশি a ও b এর সরল অনুপাতকে আমরা a:b হিসাবে লিখতে পারি এবং a:b কে আমরা ভগ্নাংশের আকারে a/b হিসাবে লিখতে পারি। a ও b হলো অনুপাতের দুটি পদ, a কে আমরা পূর্বপদ এবং b কে আমরা উত্তরপদ বলি। তাহলে যদি আমরা অনুপাতকে পূর্বপদ ইস্টু উত্তরপদ মানে পূর্বপদের জায়গায় a:b এই আকারে যদি লিখি তাহলে আমরা ভগ্নাংশের আকারে a/b কে আমরা বলতে পারি পূর্বপদ বাই উত্তরপদ। দুটি অনুপাত পরস্পর সমান হলে একটি সমানুপাত উৎপন্ন হয়। যে রাশিগুলি সমানুপাত গঠন করে তাদের সমানুপাতি বা সমানুপাতের পদ বলা হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে বলা হচ্ছে যে 4, 6, 8, 12 সমানুপাতি। এই কথার অর্থ কি? সেটাকে আমরা 4:6 = 8:12 লিখতে পারি। কারণ আমরা সংজ্ঞায় পেলাম যে দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তখন তারা একে অপরের সমানুপাতি বলছে। তাহলে এখানে 4:6 যেটাকে আমরা 4/6 করলে পাবো 2/3, আবার 8/12 করলে পাবো 2/3। তাহলে এই দুটি অনুপাত সমান, তাহলে আমরা বলতে পারি 4, 6, 8, 12 এরা সমানুপাতি। তাহলে যদি a:b = c:d হয় বা a/b = c/d হয় তবে ABCD সমানুপাতি বা সমানুপাতের পদ। ABC ও D কে যথাক্রমে সমানুপাতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ বলা হয়। সেখানে D কে AB ও C এর চতুর্থ সমানুপাতি বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আর D কে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি। যদি a:b = b:c = c:d হয় তবে a, b, c ও d কে ক্রমিক সমানুপাতি বলা হয়। চতুর্থ পয়েন্টে আসছি, যদি a:b = b:c হয় তবে a, b, c ক্রমিক সমানুপাতি হবে। a কে প্রথম সমানুপাতি, b কে a ও c এর মধ্য সমানুপাতি এবং c কে a ও b এর তৃতীয় সমানুপাতি বলে। কারণ আমরা দেখতে পাচ্ছি a:b আবার এই b পদটা কিন্তু রিপিট হয়ে b:c হয়েছে। তাহলে a এবং c এর b হলো তাদের মধ্য সমানুপাতি। উদাহরণস্বরূপ যেমন বলা হয়েছে যে 4, 6, 9 ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে 4:6 = 6:9, কারণ এই একইভাবে a:b = b:c। তাহলে সেক্ষেত্রে যদি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হয় তবে মধ্য রাশির বর্গ প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। কি করে হচ্ছে? কারণ যদি আমরা এখানেই দেখি যে a:b = b:c, তাহলে আমরা কি লিখছি? a:b কে লিখছি আমরা কি a/b, আর b:c কে আমরা কিভাবে লিখছি b/c। তাহলে এরা যদি সমান হয় তাহলে a/b = b/c। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? a × c = b × b মানে b²।
তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এসি ইকুয়ালস টু বি স্কোয়ার। সেটাই এখানে বলা হয়েছে যে যদি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হয় তবে মধ্যরাশির বর্গ কি, এখানে মধ্যরাশির বর্গ বি স্কোয়ার, বিটা হলো মধ্যরাশি তার বর্গ মানে বি স্কোয়ার, ইকুয়ালস টু প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশিটি এ, তৃতীয় রাশিটি সি, তার মানে এ ইন্টু সি। যদি আমরা 4:6 ইকুয়ালস টু 6:9 লিখি তাহলে একইভাবে সেটাকেও আমরা বলতে পারি যে 6 অর্থাৎ মধ্য সমানুপাতি তার স্কোয়ার ইকুয়ালস টু প্রথম রাশি যেটা হলো 4 ইন্টু তৃতীয় রাশি। এবার আসছি 5 নম্বর পয়েন্টে, যে দুটি অনুপাতের গুণফল এক হলে একটিকে অপরটির ব্যস্ত বা বিপরীত অনুপাত বলা হয়। যেমন a:b এর ব্যস্ত অনুপাত হবে b:a, কারণ দুটি অনুপাতের গুণফল যখন এক, অর্থাৎ এই যেমন দেখানো হয়েছে a:b মানে কি a/b আর b:a মানে কি b/a, তাহলে তাদের গুণফল সর্বদা 1। তাহলে এটা এই a:b হলো b:a এর ব্যস্তানুপাত, বা এটা বলতে পারি যে b:a হলো a:b এর ব্যস্তানুপাত, উভয়ই প্রযোজ্য। দুই বা ততোধিক সরল অনুপাতের পূর্বপদগুলির গুণফলের সাথে উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে ওই সরল অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত বলে। যেমন যদি আমরা লিখি a:b, p:q ও x:y অনুপাতগুলির মিশ্র অনুপাত হলো, তাহলে আমরা কিভাবে লিখব a ইন্টু p ইন্টু x, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটির পূর্বপদকে গুণ করা হয়েছে এবং উত্তর পদকে গুণ করা হয়েছে। যেমন যদি আমরা দেখি a:b এর ক্ষেত্রে পূর্বপদ কি a, p:q এর ক্ষেত্রে পূর্বপদ কি p, x:y এর ক্ষেত্রে পূর্বপদ হলো x, এই তিনটেকে গুণ করে লেখা হয়েছে a ইন্টু p ইন্টু x। তারপর a:b এর উত্তরপদ কি b, p:q এর উত্তরপদ হলো q, x:y এর উত্তরপদ হলো y। তাহলে b ইন্টু q ইন্টু y হলো সেই মিশ্র বা যৌগিক অনুপাতের উত্তরপদ। তাহলে পূর্বপদ গঠন হচ্ছে প্রত্যেকটার পূর্বপদকে গুণ করে, উত্তরপদ গঠন হচ্ছে প্রত্যেকটি উত্তরপদকে গুণ করে, সেটাই হলো তাদের মিশ্র বা যৌগিক অনুপাত। এবার আমরা আসছি আরও কিছু প্রয়োজনীয় তথ্যে। প্রথমেই যদি a,b,c,d সমানুপাতি হয় তবে a/b ইকুয়ালস টু c/d হবে, অর্থাৎ AD ইকুয়ালস টু BC হবে। যদি আমাদের বলে দেওয়া থাকে ABCD সমানুপাতি, অর্থাৎ a/b মানে a:b ইকুয়ালস টু c:d হবে, যেটাকে আমরা ভগ্নাংশের আকারে এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করছি a ইন্টু d আর b ইন্টু c সেটাও সমান। যদি ABC ক্রমিক সমানুপাতি হয় তবে a/b ইকুয়ালস টু b/c, অর্থাৎ AC ইকুয়ালস টু b স্কোয়ার, যেটা আমরা আগেও দেখলাম। এবার আসছি 3 নম্বর পয়েন্ট। যদি ABCD ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হবে, তাহলে a/b ইকুয়ালস টু b/c, এটা তো হচ্ছেই, তার সাথে আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে, সেটা হলো c/d। তাহলে সেক্ষেত্রে b স্কোয়ার ইকুয়ালস টু AC তো হবেই, যেটা আমরা এখানে দেখলাম, তার সাথে c স্কোয়ার ইকুয়ালস টু bd এবং AD ইকুয়ালস টু BC, অর্থাৎ এখানে a/b ইকুয়ালস টু b/c, তার জন্য b স্কোয়ার ইকুয়ালস টু AC হচ্ছে। আবার সিটা b আর d এর মধ্যে সমানুপাতি, তাহলে সেক্ষেত্রে c স্কোয়ার ইকুয়ালস টু bdও হচ্ছে। এবার এই চারটেকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে যদি এই আকারে সাজাই তাহলে দেখব AD ইকুয়ালস টু BCটাও প্রযোজ্য হচ্ছে। যদি x:a ইকুয়ালস টু y:b ইকুয়ালস টু z:c ইকুয়ালস টু k ধরা হয়, সেক্ষেত্রে আমরা x ইকুয়ালস টু a কে, y ইকুয়ালস টু b কে এবং z ইকুয়ালস টু c কে লিখতে পারি। কি করে? কারণ x is to a মানে কি x/a,
ইকুয়ালস টু ওয়াই ইজ টু বি মানে কি ওয়াই বাই বি, আর জেড ইজ টু সি মানে কি জেড বাই সি ইকুয়ালস টু কে। তাহলে সেখান থেকে আমরা যদি সিঙ্গেল ভ্যালু নিই যে এক্স বাই এ ইকুয়ালস টু কে, সেখান থেকে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়ালস টু এ কে। আবার এক্ষেত্রে যদি আমরা নিই যে ওয়াই বাই বি ইকুয়ালস টু কে, সেটাও হচ্ছে এখান থেকে যদি ওয়াই বাই বি ইকুয়ালস টু কে নিই তাহলে সেখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু বি কে। আর জেডের ক্ষেত্রে যদি জেড বাই সি ইকুয়ালস টু কে নিই তাহলে জেড ইকুয়ালস টু সি কে পাচ্ছি। এবার যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ হয়, আর সেটা ইকুয়ালস টু যদি আমরা কে ধরি তাহলে এ ইকুয়ালস টু বি কে, সি ইকুয়ালস টু ডি কে এবং এ ইকুয়ালস টু এফ কে। একইভাবে আগে যেমন আমরা ধরলাম যে এক্স বাই এ ইকুয়ালস টু কে, সেটা ধরে এক্স ইকুয়ালস টু এ কে, এইভাবে যদি আমরা ধরি এ ইকুয়ালস টু বি কে, সি ইকুয়ালস টু ডি কে আর এ ইকুয়ালস টু এফ কে। যদি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু কে হয় তবে বি ইকুয়ালস টু সি কে, এ ইকুয়ালস টু বি কে, এবং আমরা এখানে যেমন বি ইকুয়ালস টু সি কে পাচ্ছি এবং এ ইকুয়ালস টু বি কে পাচ্ছি, তাহলে বি এর জায়গায় সি কে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এই ভ্যালুটা বসিয়ে দিলে কি পাচ্ছি সি কে ইন্টু কে, তাহলে তার ভ্যালু দাঁড়াচ্ছে এ ইকুয়ালস টু সি কে স্কোয়ার। পরবর্তী পয়েন্ট, যদি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে হয় তবে সি ইকুয়ালস টু ডি কে, তাহলে শেষের ক্ষেত্রে আমরা সি এর ভ্যালু পাচ্ছি ডি কে এখান থেকে। এবার এই পরবর্তী বি ইকুয়ালস টু যে সি কে পাচ্ছি সেখানে ডি কে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, মানে সেখানে বি ইকুয়ালস টু সি ইন্টু কে, সি এর জায়গায় কি বসাচ্ছি ডি কে, তাহলে ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার। আবার এ এর জায়গায় কি এ ইকুয়ালস টু বি কে, আবার বি ইকুয়ালস টু সি কে, তাহলে সি কে ইন্টু কে করলে অটোমেটিক্যালি এটা সি কে স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার সি এর জায়গায় আবার আমরা ডি কে বসাচ্ছি, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে ডি কে কিউব। আরও কিছু তথ্যে, যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তবে এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি, এটা একান্তর প্রক্রিয়া। অর্থাৎ এরকম কোনো যদি আমরা অনুপাত নিই এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, তাহলে কি হচ্ছে এই বিটা সি এর জায়গায় চলে যাচ্ছে, সিটা বি এর জায়গায় চলে আসছে। যদি সিটা বি এর জায়গায় আসে তাহলে এ বাই বিটা হয়ে দাঁড়াচ্ছে এখন এ বাই সি, আর সি বাই ডিটা দাঁড়াচ্ছে হলো বি বাই ডি। এটাকে বলে একান্তর প্রক্রিয়া। এবার আসছি বিপরীত প্রক্রিয়া, যে এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি হয় তাহলে বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি। কীরকম হচ্ছে এটা, এটাই এ বাই বি এটাকে উল্টে দেওয়া হচ্ছে, উল্টে দিলে কি হচ্ছে এটার উল্টো বি বাই এ, আর এটা যদি উল্টানো হয় তাহলে এটাও উল্টে যাচ্ছে এই দুটোকে সমান করার জন্য, অর্থাৎ সি বাই ডিটা হয়ে যাচ্ছে ডি বাই সি। তাহলে যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তাহলে এ বাই বি এর যে অন্যন্যক যেটা হচ্ছে তার বিপরীত বি বাই এ, সেটা সি বাই ডি এর বিপরীতের সাথে সমান হচ্ছে, তাহলে বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি, বিপরীত প্রক্রিয়া। এবার আসছি যোগ প্রক্রিয়া। এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হলে আমরা কি করছি এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি, এটাকে বলা হচ্ছে যোগ প্রক্রিয়া। অর্থাৎ এখানে যেমন আমাদের পূর্বপদ এটা উত্তরপদ, তাহলে পূর্বপদের সাথে উত্তরপদের ওপরে যোগফল নিলাম, নিচে বি থাকছে, আবার এখানে পূর্বপদের সাথে এর যোগফল নিলাম, নিচে আবার উত্তরপদ থাকছে। তাহলে এক্ষেত্রে যেমন আমরা বাঁ দিকে করছি এ প্লাস বি বাই বি, এখানেও তাই হচ্ছে সি প্লাস ডি বাই ডি, এটা যোগ প্রক্রিয়া বলা হচ্ছে। একইভাবে যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তবে এ মাইনাস বি বাই বি, মানে এক্ষেত্রে আমরা এই পূর্বপদ মাইনাস উত্তরপদ আর পূর্বপদ মাইনাস উত্তরপদ উভয় ক্ষেত্রেই সমান, তাহলে এ মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি এর সাথে সমান হচ্ছে। এবার আসছি 5 নম্বর পয়েন্ট, যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তবে এ প্লাস বি বাই এ মাইনাস বি, মানে আমাদের এই পূর্বপদ এর সাথে উত্তরপদকে একবার যোগ করছি
আবার হরে গিয়ে আমরা পূর্বপদের সাথে উত্তরপদের অন্তর নিচ্ছি, তার মান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এর সাথেও সমান হবে। সেটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলছি। আবার বিপরীতার্থে এভাবেও লেখা যায় যে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু সি মাইনাস ডি প্লাস সি প্লাস ডি, সেটাও যোগ ভাগ প্রক্রিয়া। 6 নম্বর পয়েন্টে যদি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ হয়, তবে প্রতিটি অনুপাতের মান a প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ এর সাথে সমান হবে। সেটা হলো আমাদের সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ আমরা যেরমভাবে লিখেছি যে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ, এর প্রত্যেকটার যদি আমরা লবগুলোকে যোগ করি তাহলে পাচ্ছি a প্লাস সি প্লাস ই, আর যদি আমরা হরগুলোকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি বি প্লাস ডি প্লাস এফ। তাহলে তাদের যে অনুপাতটা হচ্ছে a প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, সেটা কিন্তু আমাদের প্রতিটি অনুপাতের সাথে সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। এবার আসছি 7 নম্বর পয়েন্টে যে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ। সেটাকে আমরা এল এ এম সি এন ই এবং এল বি এম ডি এন এফ এইভাবে লিখতে পারি। তাহলে এল এম এন এর সবগুলির মানই 0 নয়। তাহলে এক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি যে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ, তাহলে তাদের সংযোজনের মাধ্যমে আমরা প্রথমে দেখলাম এরকম হতে পারে, আর তারপর আমরা এভাবে লিখতে পারি যে এল এ প্লাস এম সি প্লাস এন ই ডিভাইডেড বাই এল বি প্লাস এম ডি প্লাস এন এফ। এটাকে এইভাবে লেখা যেতে পারে যেখানে এল এম এন এর মান 0 নয়। অর্থাৎ এটাকে ইকুয়ালস টু যদি আমরা কে ধরে নিই তাহলে আমরা দেখতে পাবো a ইকুয়ালস টু বি কে, c ইকুয়ালস টু ডি কে, আর e ইকুয়ালস টু এফ কে। অর্থাৎ আমরা যদি a c আর e এর জায়গায় যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হলো এল এ প্লাস এম সি প্লাস এন ই, এবার ডিভাইডেড বাই এল ইন্টু বি প্লাস এম ইন্টু ডি প্লাস এন ইন্টু এফ। এবার সেটাকে আমরা কি করছি, এ সি আর ই এর জায়গায় যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে এর জায়গায় কি পাচ্ছি এল বি কে প্লাস এম ডি কে সি এর জায়গায়, আর এন এর জায়গায় এন, ই এর জায়গায় বসাচ্ছি এফ কে, ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি এল বি প্লাস এম ডি প্লাস এন এফ। তাহলে ওপর থেকে যদি আমরা কেটাকে কমন নিয়ে নিই তাহলে দেখব উভয় ক্ষেত্রেই আমরা এল বি প্লাস এম ডি প্লাস এন এফ, আর হরেও আমরা কিন্তু এল বি প্লাস এম ডি প্লাস এন এফই পাচ্ছি। তাহলে এটা কেটে আমরা সেই কে পাবো। কেটা কি, কেটা হলো আমাদের এই প্রতিটি অনুপাতের সাথে সমান, এ বাই বি এর সাথেও সমান, সি বাই ডি এর সাথেও সমান, ই বাই এফ এর সাথেও সমান, যেটা হলো আমাদের কে। তাহলে সেটাকে আমরা বলতে পারি এই এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু যে কে লিখেছিলাম তাহলে তার জায়গায় আমরা এটা বসাতে পারি। যদি দ্রষ্টব্য যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয় তাহলে এক্ষেত্রে আমরা এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডিকে সংযোজনের মাধ্যমে এই যোগ প্রক্রিয়া এভাবেও লিখতে পারি, আবার এ মাইনাস সি বাই বি মাইনাস ডি এইভাবেও লিখতে পারি। টু 2.5 যদি x is to y equals to a is to b হয় তবে x by a equals to y by b এভাবে আমরা লিখতে পারি ভগ্নাংশের আকারে। যদি x is to y is to z equals to a is to b is to c হয় তবে আমরা সেটাকে আবার ভগ্নাংশের আকারে
এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি এই আকারে লিখতে পারি। তাহলে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি। তৃতীয়, a is to b equals to a into x is to b into x বা a by x is to b by x এইভাবে লিখতে পারি। এর কারণ হলো যদি আমরা কোনো অনুপাতকে সমরাশি দিয়ে গুণ বা ভাগ করি তাহলে সেই অনুপাতের কোনো রকম পরিবর্তন হয় না। প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, x রাশি দিয়ে উভয় পক্ষকে, পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদকে আমরা গুণ করছি। তাহলে এ কেও যদি x দিয়ে গুণ করি, বি কেও যদি x দিয়ে গুণ করি, তাহলে এই অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আরেকটি ক্ষেত্রে যদি x দিয়ে ভাগ করি, তাহলে পূর্বপদকেও x দিয়ে ভাগ করা হচ্ছে, উত্তরপদকেও x দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে অনুপাতের কোনো রকম পরিবর্তন হয় না। এবার আসছে 4 নম্বর পয়েন্টে, যদি x বাই a ইকুয়ালস টু y বাই b ইকুয়ালস টু z বাই c হয়, তবে x is to y is to z equals to a is to b is to c। এটাও আমরা লিখতে পারি। যদি x is to y equals to a is to b এবং y is to z equals to b is to c হয়, তবেও আমরা x is to y is to z equals to a is to b is to c লিখতে পারি। এবার আসছি 2.6, মধ্য সমানুপাতি নির্ণয়। তাহলে মধ্য সমানুপাতি আমরা কিভাবে নির্ণয় করব? a ও b এর মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে a x b ক্রমিক সমানুপাতি হবে। অর্থাৎ সেটাকে আমরা ক্রমিক সমানুপাতিতে কিভাবে লিখছিলাম, a বাই b ইকুয়ালস টু b বাই c। তাহলে এভাবেও যদি a আর b এর মধ্য সমানুপাতি x হয়, তাহলে তারা ক্রমিক সমানুপাতি হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, a বাই x ইকুয়ালস টু x বাই b। তাহলে এখানে x স্কোয়ার x ইন্টু x স্কোয়ার ইকুয়ালস টু ab, যেটা আমরা আগেই পড়েছি যে মধ্য সমানুপাতির বর্গ ইকুয়ালস টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে x ইকুয়ালস টু আমরা এখানে কি লিখতে পারি, এখানে রুট অফ প্লাস মাইনাস রুট অফ ab। এবার আসছি তৃতীয় সমানুপাতি নির্ণয়। তাহলে মনে করি যে a ও b এর তৃতীয় সমানুপাতি হলো x, তাহলে কি লিখব, a b x ক্রমিক সমানুপাতি হবে। প্রথম ক্ষেত্রে কি ছিল, xটা মধ্য সমানুপাতি ছিল, তাই a x b টা ক্রমিক সমানুপাতি হয়েছে। যেহেতু এখন xটা তৃতীয় সমানুপাতি হিসেবে ধরেছি, তাই এটা হলো প্রথম পদ, bটা দ্বিতীয় পদ, আর xটা হলো তৃতীয় সমানুপাতি। এরা ক্রমিক সমানুপাতি হচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, a বাই b ইকুয়ালস টু b বাই x। তাহলে কি দাঁড়াচ্ছে, ax ইকুয়ালস টু b স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু b স্কোয়ার বাই a। চতুর্থ সমানুপাতি নির্ণয়। তাহলে মনে করি যে a b c এর চতুর্থ সমানুপাতি হলো x। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, a b c এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর x হলো চতুর্থ সমানুপাতি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, a বাই b ইকুয়ালস টু c বাই x। তাহলে ax ইকুয়ালস টু bc বা x ইকুয়ালস টু bc বাই a। এবার আমরা অনুপাত ও সমানুপাত অধ্যায়ের প্রথম উদাহরণ দেখতে চলেছি। যদি a বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ হয়, তবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে যে প্রদত্ত রাশিটি আমাদের দেওয়া হয়েছে, যে আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ, এবার সেটা সমান সমান আমরা একটি ধ্রুবক রাশি ধরে নিচ্ছি ইকুয়ালস টু কে, যেটি হলো একটি ধ্রুবক। এবার তাহলে আমরা আলাদা আলাদাভাবে এ বি ও সি এর মান এখান থেকে বের করে নেব। কীরকমভাবে, যে প্রথমে আমরা এইটুকুটাকে নিচ্ছি,
তাহলে যদি আমরা এই তিনটি রাশি সমান সমান কে হয়, তাহলে এই প্রথম রাশিটি সমান সমান কে, তাহলে আমরা a বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে a ইকুয়ালস টু এই কিউ মাইনাস আর টার্মটা এই পাশে কে কে গুণ করবে, তাহলে a ইকুয়ালস টু কে ইন্টু কিউ মাইনাস আর। এবার একইভাবে আমরা বি এবং সি এর মান বের করে নেব। তাহলে বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু কে। তাহলে বি ইকুয়ালস টু কি, কে ইন্টু আর মাইনাস পি। একইভাবে আমরা সি এর মানও বার করতে পারি যে সি বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু কে। তাহলে সি এর মান কত পাচ্ছি, কে ইন্টু পি মাইনাস কিউ। এবার আমরা যার মান আমাদের বার করতে বলেছে, অর্থাৎ এই পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর মানটা আমাদের এবার বার করতে হবে। তাহলে লিখে নিচ্ছি আমরা পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়ালস টু, এবার পিটাকে রাখলাম, তার সাথে ইন্টু এ আছে। এবার এ এর জায়গায় আমরা কিন্তু এ এর যে মান অর্থাৎ কে ইন্টু কিউ মাইনাস আর এই মানটা বসিয়ে দেব। কে ইন্টু প্লাস কিউ ইন্টু বি এর মান এখানে কি পেলাম, এই যে কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু সি এর জায়গায় কি পেলাম আমরা মান, কে ইন্টু পি মাইনাস কিউ, কে ইন্টু পি মাইনাস কিউ। এবার এর মানটাকে আমরা আবার লিখছি পি কে, তার সাথে যদি আমরা কিউ গুণ করি পি কে কিউ মাইনাস এই পি কে সাথে এবার আর এর গুণ হচ্ছে, তাহলে মাইনাস পি কে আর, পি কে আর প্লাস আবার কিউ কে এর সাথে আর, তাহলে কিউ কে আর তার সাথে পি কে গুণ করলে মাইনাস কিউ কে পি প্লাস আর কে পি মাইনাস আর কে কিউ। এবার আমরা দেখছি যে এই যে পি কে কিউ এই টার্মটা আর কোথাও আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পি কে কিউ টার্ম আছে, কিন্তু সামনে আছে মাইনাস, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তারপর আমরা দেখছি পি কে আর, তাহলে পি কে আর এর জায়গায় আর কোথায় আছে, পি কে আর এখানে, তাহলে এখানে পি কে আর এর সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এই দুটো কেটে যাবে। তারপর আসছে কিউ কে আর, কিউ কে আরটা সামনে আমরা দেখছি প্লাস সাইন, আর এখানে আছে আমাদের আর কিউ কে, সেটাও কিন্তু মাইনাস সাইন, তাহলে দুটো একই, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 0। এই যে রাশিটি দেওয়া ছিল তার মান আমরা পেলাম 0। এটি আমাদের নির্ণেয় সমাধান।